আমাদের যে প্রেশার মেজারমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে ধরো আমাদের যত মেজারমেন্ট আছে তার মধ্যে প্রেশার মেজারমেন্টটা সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার হয় এবং সবচেয়ে ভার্সেটাইল। অনেক ধরনের প্রেশার মেজারমেন্ট করতে হয়, কম প্রেশার, বেশি প্রেশার, প্রেশার অমুক পরিবেশে প্রেশার, তমুক পরিবেশে প্রেশার, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট, বিভিন্ন ধরনের ইয়ের উপর ডিপেন্ড করে প্রেশার মাপার ওয়ে গুলা বা পদ্ধতিগুলো আমাদের অনেক বেশি। আমাদের প্রেশার মাপার পদ্ধতিগুলোকে যদি আমরা একেবারে ব্রডলি ভাগ করি তাহলে আমাদের তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক। মেকানিক্যালটা হচ্ছে যে সম্পূর্ণই মেকানিক্যাল পদ্ধতি, মেকানিক্যাল ওয়েতে প্রেশারটা মাপা হয়। ইলেকট্রোমেকানিক্যালটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের সমন্বয় করে, ইলেকট্রিক্যাল সিস্টেম এবং মেকানিক্যাল সিস্টেমের অর্থাৎ ট্রান্সডিউসার সহ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সিস্টেমের সমন্বয় করে যেইটা মাপা হয় সেটা। আর ইলেকট্রনিকটা হচ্ছে সেন্সর দিয়ে সরাসরি মাপা হয় যেটা, সেটা আমাদের যেটা আমরা এখানে মানে যেটা আমরা ফোকাস করব ইলেকট্রোমেকানিক্যাল বা ট্রান্সডিউসার ইউজ করে যেগুলা মেজারমেন্ট করা হয় সেগুলা। তো মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার এক সেকেন্ডারি ট্রান্সডিউসার, অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার ব্যবহার করে যে মেজারমেন্ট প্রেসার করা হয় সেগুলো অনেকগুলো পদ্ধতি আছে। আমরা এখানে 7টা পদ্ধতি পড়বো। একটা হচ্ছে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ। সরাসরি ইলেকট্রিক্যালের 3টা প্যারামিটার, মানে 3টে ইলেকট্রিক্যাল প্যারামিটার রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের পরিবর্তন মেপে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ মেথড। তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক মেথড, পাইজোইলেকট্রিক মেথড, অসিলেশন, আর হচ্ছে যে এলভিডিটি, অসিলেশন, পাইজোইলেকট্রিক, ফটো ইলেকট্রিক, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ। এখানে 7টা পদ্ধতির কথা বলা হয়েছে। এই 7টা পদ্ধতির মধ্যে আমি 4টা 5টা পদ্ধতি আলোচনা করব, 2-3টা পদ্ধতি তোমাদেরকে সেলফ স্টাডি দিব। তো প্রথমে আসা যাক এলভিডিটি। এলভিডিটির ফুল অ্যাব্রিভিয়েশন কে কেউ বলতে পারবা? তোমাদের মিডের আগে ট্রান্সডিউসারের মধ্যে ছিল এলভিডিটির ফুল অ্যাব্রিভিয়েশন। বলতে পারবা কেউ এলভিডিটির ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? এলভিডিটি So linear variable differential transformer. লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার নিয়ে আমাদের মিডের আগে ট্রান্সডিউসার চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা ছিল। সেই এলভিডিটি ব্যবহার করে প্রেসার মাপার পদ্ধতি এখানে আলোচনা হয়েছে। তোমাদের আমি ওইটা একটু মানে ওখানের প্রিন্সিপালটা, এলভিডিটির প্রিন্সিপালটাতে একটু যাই। এলভিডিটিতে দুইটা কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল থাকে, মাঝখানে একটা কোর থাকে, আর অন্য পাশে আবার দুইটা কয়েল থাকে। দুইটা কয়েল বলতে একটাই কয়েলকে 2 ভাগে ভাগ করা থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের মধ্যে এসি কারেন্ট দিয়ে এক্সাইটেড করা হয়, এসি এক্সাইটেশন করা হয়। এসি এক্সাইটেশন করলে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই দুইটা কয়েলের মধ্যে দুইটা ভোল্টেজ ইনডিউস করবে। এই দুইটা মানে সেকেন্ডারি কয়েলের মধ্যে দুইটা ভোল্টেজ ইনডিউস করবে। সেকেন্ডারি কয়েল দুইটা এমন ভাবে কানেক্টেড থাকে যার আউটপুটটা পাওয়া যায়, যাতে করে আউটপুটে আমাদের সেকেন্ডারি কয়েলের আউটপুট যদি ইএস হয়, সেকেন্ডারি হয়, তাহলে আমাদের আউটপুটটা হবে ES2 বিয়োগ ES1। মানে সেকেন্ডারি কয়েল 1 এ কতটুকু ভোল্টেজ ইনডিউস হলো, সেকেন্ডারি কয়েল 2 তে কতটুকু ভোল্টেজ ইনডিউস হলো, সেই দুইটার ব্যবধানটা মিলে আমাদের আউটপুটে আমরা সেকেন্ডারি কয়েল পাই। এই ব্যবধানটা ডিপেন্ড করে হচ্ছে মাঝখানে কোরটা কোথায় আছে সেটার উপরে। মাঝখানে কোরের মুভমেন্টের উপর ডিপেন্ড করে এই ব্যবধানটা তৈরি হয়। এই পদ্ধতির মাধ্যমে এলভিডিটিটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। অর্থাৎ একটা প্রাইমারি কয়েলে এসি কারেন্ট দেওয়া হয়, এসি এক্সাইটেড করা হয়, সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউসড হয়, মাঝখানে কোরটা নড়াচড়া করে। কোরের মুভমেন্টটা একটা মেকানিক্যাল বিষয়, মেকানিক্যাল মুভমেন্ট, মেকানিক্যাল ইনসিডেন্ট বা মেকানিক্যাল মুভমেন্ট হয় কোরের মেকানিক্যাল মুভমেন্টটা কতটুকু হইলো সেটা আমরা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কতটুকু আউটপুটে পাই তার উপর ডিপেন্ড করে আমরা কোরের মুভমেন্টটা খুঁজে পাই। এর মাধ্যমে আমরা কোরের মুভমেন্টটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেকেন্ডারিতে আউটপুটে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি। এই হচ্ছে এলভিডিটির প্রিন্সিপালটা। এই প্রিন্সিপাল কাজে লাগায় প্রেসার মাপা হয়। এখানে তোমরা দেখো একটা এসি ইনপুট মানে প্রাইমারি কয়েলের ইনপুট আর সেকেন্ডারি আউটপুটটা দেখতে পাচ্ছ। এখানে মাঝখানে কোরটা দেয়া আছে, ভিতরে কোর দেয়া আছে। কোরটা একটা হ্যান্ডেল বা হাতল দিয়ে একটা বিলো টিউব দেখতে পাচ্ছ, বিলো টিউবের সাথে যুক্ত। আর বাইরে প্রেসার, আমরা প্রেসার মাপতেছি,
আমরা প্রেসারকে এলভিডিটির সাহায্যে মাপবো। এখন এই প্রেসারটা যখন এখানে দিবে, এই যে টিউবটা সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে গিয়ে এই কোরটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে এই দিকে চলে আসবে, আমি যেদিকে তীর চিহ্ন দিচ্ছি এদিকে চলে আসবে, যার ফলে কোরটা নাল পজিশন বা জিরো পজিশন থেকে মুভ করবে। জিরো পজিশন থেকে মুভ করলে আমাদের আউটপুটে আমাদের ভোল্টেজ একটা ডিফারেন্স তৈরি হবে। ভোল্টেজের ডিফারেন্স তৈরি হলে আমাদের সেই ডিফারেন্স থেকে আমরা কোরটা কতটুকু মুভ করছে সেটা খুঁজে পাবো। আউটপুটে ভোল্টেজ ডিফারেন্সটা পাইলে আমরা বুঝতে পারবো কোরটা কতটুকু মুভ করছে। কোরটা কতটুকু মুভ করছে বুঝতে পারলে আমরা বুঝতে পারবো কতটুকু প্রেসার কোরের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। সেখান থেকে আমরা এই যে আউটপুটের ভোল্টেজ থেকে প্রেসারের রিডিংটা পেয়ে যাব। বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? यस सर। আচ্ছা, এই হচ্ছে এলভিডিটির একটা এলভিডিটির দুইটা অ্যারেঞ্জমেন্ট দেখাইছি তোমাদের। এই যে মাঝখান বাবার আমি দাগ দিচ্ছি, দেখো ফিগার দেখো 29.21 এ একটা অ্যারেঞ্জমেন্ট, 29.22 তে আরেকটা অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখানো হয়েছে বিলো বার্জন টিউব দিয়ে। এই যে দেখো এখানে নিচে দেখতে পাচ্ছ প্রেসার লেখা, প্রেসার যখন দিবে তখন এই যে একটা টিউব, প্রশ্নবোধক চিহ্ন টাইপের একটা টিউব দেখতে পাচ্ছ, এটাকে বলে বার্জন টিউব। এটা ঘুরে প্রেসারটা দিলে এটা মোচড়াবে, টর্ক তৈরি হবে এটার মধ্যে, ঠিক আছে? এটা ঘুরবে আর কি, প্রেসারের উপর ডিপেন্ড করে। প্রেসারটা এখানে অ্যাঙ্গুলার প্রেসার হবে এবং মোচড়া দিবে। এটা যখন এদিকে ঘুরে যাবে সার্কুল কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তখন হবে কি এখানে যে তারটা, এই তারটা বা এই দড়িটাতে টান পড়বে, এই রশিটাতে টান পড়লে এই যে পুলি আছে পুলিটাতে টান পড়বে, পুলিটাতে টান পড়লে যে ভিতরে কোর দেখতে পাচ্ছ, এই কোরটা উপরের দিকে উঠে যাবে। কোরটা উপরের দিকে উঠে গেলে যে এসি ইনপুটের থেকে আমাদের আউটপুটে একটা পরিবর্তন তৈরি হবে, যেহেতু কোরের মুভমেন্ট হইলেই আমাদের আউটপুটে পরিবর্তন হয়। এসি ইনপুট থেকে কোরের মুভমেন্টের কারণে আউটপুটে পরিবর্তন নিব আমরা, নিলে আমরা বুঝতে পারবো এই দড়িটা কতটুকু টান পড়ছে। দড়িটা কতটুকু টান পড়ছে সেটা খুঁজে পেলে আমরা প্রেসার খুঁজে পাবো। এইভাবে আমরা এলবিডি দিয়ে প্রেসার মাপতে পারি। এটা হচ্ছে দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট দিয়েই আমরা মাপতে পারি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এলভিডিটির পরে আসা যাক ফটো ইলেকট্রিক। ডিটেইলস তোমাদের বই আছে, আমি এখানে সংক্ষিপ্ত রূপটা জাস্ট ফিগারটা নিয়ে এসেছি, ফিগার দেখালে বুঝবা। ডান পাশে যে ফিগারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক পদ্ধতি। ফটো ইলেকট্রিক থেকে বুঝতে পারতেছে যে আলো থেকে ইলেকট্রিসিটি তৈরি করা। সোলার সেলে যে ঘটনাটা ঘটে, সোলার সেলে কি হয়, সোলার সেলে হয় কি সূর্যের আলো থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি বা কারেন্ট তৈরি করি। তো আমাদের এই ফটো সেল বা সোলার সেল ব্যবহার করে এখানে প্রেসার মাপা যায় একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করলে। সেটা হচ্ছে, তোমরা এখানে একটা স্ক্রিনে যে ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারটা একটু খেয়াল করো। একটা একটা বক্স দেখতে পাচ্ছ, বড় বড় বক্সের ভিতরে তিনটা পার্ট। একটা পার্টে দেখতে পাচ্ছ একটা লাইট সোর্স, আলোর উৎস আছে। এটা ধরো আমাদের লেজার হতে পারে বা অন্য কোনো ধরনের আলোর উৎস তৈরি হতে পারে। আরেকটা পাশে এখানে আছে ফটো সেল, মানে সোলার সেল জাতীয় কোন একটা সেল যেখানে আলো পড়লে ইলেকট্রিসিটি তৈরি হবে। এই হচ্ছে গিয়ে লাইট সোর্স এবং ফটো সেল। মাঝখানে একটা দেখো রাস্তা দিয়ে একটা মানে প্রতিবন্ধক বা একটা ইয়ে তৈরি করছে, যেটা দিয়ে আলো থেকে ফটো সেলের মধ্যে যাইতে বাধা দিচ্ছে। এবং এটার মাঝখানে ছোট্ট একটা ফুটা আছে, ফুটা বা উইন্ডো, উইন্ডো আছে, একটা জানালা আছে, এই জানালা দিয়ে আমাদের আলোটা ফটো সেলের মধ্যে পড়বে। জানালাটা যদি বেশি খোলা থাকে তাহলে বেশি আলো ফটো সেলের মধ্যে পড়বে, জানালাটা যদি কম খোলা থাকে তাহলে কম আলো ফটো সেলের মধ্যে পড়বে। বেশি আলো পড়লে বেশি ইলেকট্রিসিটি তৈরি হবে, আমরা আউটপুটে বেশি কারেন্ট পাবো। কম আলো পড়লে কম ইলেকট্রিসিটি তৈরি হবে, আমরা আউটপুটে কম কারেন্ট বা কম ভোল্টেজ পাবো। এই হচ্ছে কি আমাদের মূল বিষয়টা। তাহলে দেখো এই যে প্রেসার যেটা মাপবো সেই প্রেসারটাকে উপর থেকে দেওয়া হয়। প্রেসারটা দিলে যে উপরের যে ইয়েটা আছে, উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে একটা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা ওঠানামা করে, এই দিক সেদিক উপরে এবং নিচে ওঠানামা করে। ডায়াফ্রামটা যখন প্রেসার নিচের দিকে দেয় তাহলে প্রেসারটা নিচের দিকে নেমে যাবে এবং উইন্ডোটাকে ক্লোজ করে দিবে, ছোট করে দিবে। উইন্ডোটাকে ছোট করে দিলে কি হবে, আলোর উৎস থেকে আলো সেল ফটো সেলের মধ্যে আলো কম পৌঁছাবে। আর প্রেসার যখন কম থাকবে তখন উইন্ডোটাকে বেশি খুলে দিবে, উইন্ডোটা ওপেন হয়ে গেলে আমাদের বেশি আলো পৌঁছাবে। তো উইন্ডোর উপর প্রেসারের উপর ডিপেন্ড করে উইন্ডোটা খুলতেছে বা বন্ধ হচ্ছে, এবং তার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটে আমরা রিডিংটা পাচ্ছি। এইভাবে আমরা আউটপুটের রিডিংটা প্রেসারের মেজারমেন্টের মাধ্যমে, প্রেসারের পরিবর্তনের মাধ্যমে আউটপুটের রিডিং এর পরিবর্তন হয়। এই রিডিং এর পরিবর্তন থেকে আমরা প্রেসার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা মাপতে পারি। বোঝা গেছে ফটো ইলেকট্রিকটা?
জি স্যার। আচ্ছা, এরপরে আসা যাক পাইজোইলেকট্রিক। পাইজোইলেকট্রিক হচ্ছে যে পাইজোইলেকট্রিক পদ্ধতিটা হচ্ছে যে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালস বা পাইজোইলেকট্রিক ইফেক্ট কি কেউ বলতে পারবা? পাইজোইলেকট্রিক মেথড বা পাইজোইলেকট্রিক ইফেক্টটা কি কেউ বলতে পারবা? স্যার আপনি বলে দেন স্যার। আচ্ছা, সব তো আমি তো বলে দিবই, তোমরা কেউ পারবা কিনা তা আগে বলা হয়েছে, এই জন্যই জিজ্ঞাসা করতেছি। অন্য ল্যাবে মানে অন্য ক্লাসে স্যার ভুলে গেছি স্যার। ঠিক আছে। পাইজোইলেকট্রিক হচ্ছে যে আমাদের যখন কোনো একটা ম্যাটেরিয়ালস কে ডিফর্ম করা হয়, তার ক্রিস্টাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাকে যখন ডিফর্ম করা হয়, তখন কোন কোন ম্যাটেরিয়ালস একটা বিশেষ বৈশিষ্ট্য শো করে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে যখন তার ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ভেঙে ফেলা হয়, ডিফর্ম করা হয়, তখন সে ভোল্টেজ প্রডিউস করে, ইলেকট্রিসিটি বা ভোল্টেজ প্রডিউস করে, ইএমএফ প্রডিউস করে। এই ধরনের ম্যাটেরিয়ালসকে বলে পাইজোইলেকট্রিক মেটাল বা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল, এবং এই বৈশিষ্ট্যটা বা এই ইফেক্টটাকে বলতেছে পাইজোইলেকট্রিক ইফেক্ট। আমাদের এই পাইজোইলেকট্রিক ইফেক্ট ব্যবহার করে আমাদের প্রেসার মাপা যায়। তাহলে এটার সংজ্ঞার মধ্যেই লুকানো আছে কিভাবে মাপা যায়। দেখো সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে যখন তার মধ্যে তাকে তার স্ট্রাকচারটা ভেঙে ফেলা হবে, স্ট্রাকচারটাকে ডিফর্ম করা হবে, নতুন ফর্ম করা হবে, নতুন ফর্ম দেওয়া হবে, তখন সে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তাহলে আমরা যদি একটা মেটাল, এই ধরনের একটা মেটালের মধ্যে অনেক বেশি প্রেসার দেই, প্রেসার দিলে কি স্যার হবে? ডিফর্ম বিষয়টা একটু বলবেন। বুঝি ডিফর্ম নাই বিষয়টা কি আর ডিফর্ম ডিফর্ম মানে হচ্ছে যে ফর্মটা নষ্ট করে ফেলা হয়, মানে তার যে জেনারেল স্ট্রাকচার আছে সেটাকে নষ্ট করে ফেলা। ডিফর্ম মানে হচ্ছে ভেঙে ফেলা, নষ্ট করে ফেলা, ঠিক আছে? যে ফরমেশনটা আছে বুঝছো, ফরমেশনটাকে চেঞ্জ করে ফেলা, জি স্যার। স্যার ঠিক আছে? অ্যাটমিক ফরমেশনটা, অ্যাটমিক না, ক্রিস্টাল ফরমেশনটা। অ্যাটমিক স্যার ফরমেশন তো অ্যাটমিক চেঞ্জ হয় না, স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার তো চেঞ্জ হবে না, অ্যাটমিক স্ট্রাকচার তো থাকবে। ক্রিস্টাল স্ট্রাকচারটা, ঠিক আছে? তার যেই জেনারেল স্ট্রাকচার আছে, ধরো একটা কিউব শেপের একটা মানে বডি সেন্টার কিউব বা কিউব ফেস বা কোন একটা কিউব শেপের একটা মেটালকে তুমি চাপ দিয়ে, অনেক চাপ দিয়ে একেবারে গোল করে ফেললা বা ভেঙে ফেললা বা ছোট করে ফেললা, চ্যাপ্টা করে ফেললা, বুঝতে পারছো? জি স্যার এই ক্ষেত্রে বুঝছি স্যার। তো এইটা হচ্ছে যে তো আমাদের এই পাইজোইলেকট্রিক সেটা সেই ধরনের একটা মেটালকে যখন আমরা চাপ দিব, এই যে চাপ মানে প্রেসার দিব, প্রেসার দিব, তখন সেটা স্ট্রাকচারটা ডিফর্ম হয়ে যাবে, ভেঙে যাবে, তখন নতুন করে সে তখন ভোল্টেজ প্রডিউস করবে। এই ভোল্টেজটাকে আমরা মাপলে আমরা কতটুকু প্রেসার দেওয়া হয়েছে সেটা মাপতে পারি। তো পাইজোইলেকট্রিকটা হচ্ছে এই ধরনের মেজারমেন্ট সিস্টেম। তো সহজ তিনটা মেজারমেন্ট সিস্টেম আমরা দেখলাম। একটা হচ্ছে এলভিডিটি, এলভিডিটির দুইটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে বিলো টিউব দিয়ে, একটা হচ্ছে ভার্জিন টিউব দিয়ে। ফটো ইলেকট্রিক, এরপর হচ্ছে পাইজোইলেকট্রিক, প্রত্যেকটা সুবিধা অসুবিধা কি সেটা দেখবা। এরপর হচ্ছে রেজিস্টিভ মেথড, এটা হচ্ছে পিওরলি ইলেকট্রিক্যাল মেথড। এই মেথডটা তোমরা সেলফ স্টাডি দিলাম। রেজিস্টিভ মেথডটা সহজ, রেজিস্টিভ মেথডটা তোমরা নিজেরা দেখবা। আমি দেখাবো ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ, এই দুইটা মেথড। ইন্ডাকটিভ মেথডটা আমাদের ম্যাটেরিয়ালসের বা আমাদের সিস্টেমের ইন্ডাকটেন্সটা পরিবর্তন করা হয়, প্রেসার অ্যাপ্লাই করে সিস্টেমের ইন্ডাকটেন্সটা পরিবর্তন করা হয়, এবং ইন্ডাকটেন্সের মাপায় ইন্ডাকটেন্সটা পরিবর্তন করার পর ইন্ডাকটেন্সটা আমরা মেজার করি, মাপি, মাপার পরে সেই মেজারমেন্ট থেকে আমরা প্রেসারটা কতটুকু অ্যাপ্লাই হয়েছে সেটা পাই। অর্থাৎ আমরা ইন্ডাক্ট প্রেসারের মাধ্যমে ইন্ডাকটেন্স পরিবর্তন করব, প্রেসারের মাধ্যমে ইন্ডাকটেন্স পরিবর্তন করে মাপবো, মেপে আমরা সেটা পাবো। এখন প্রেসারের মাধ্যমে ইন্ডাকটেন্স পরিবর্তন করব কিভাবে? প্রেসারের মাধ্যমে ইন্ডাকটেন্স পরিবর্তন করবো হচ্ছে যে এখানে তোমরা স্ক্রিনে একটা ফিগার দেখতে পাচ্ছ, এই ফিগার মাধ্যমে একটা হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজকে আমি গত ক্লাসেই বলছিলাম টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে চারটা লেগ থাকে, চারটা পা থাকে, চারটা পায়ে চারটা রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্স গুলা আমাদের মাঝখানে একটা গ্যালভানিক মেটেরিয়াল থাকে, যখন ব্যালেন্স অবস্থা থাকে তখন একটা সূত্র দাঁড়ায়, সূত্রটা হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এ যদি পি হয়, এ যদি কিউ হয়, এ যদি আর হয়, এ যদি এস হয়, তাহলে এই সূত্র দাঁড়ায়। আর ইমব্যালেন্স অবস্থায় তার কি অবস্থা হয় সেটা কাজে লাগায় আমাদের ইন্ডাকটিভ মেথডটা ব্যবহার করা হয়। এখানে দেখো এক পাশে রেজিস্ট্যান্স আর আছে, পি এর জায়গায় আর, আর এক পাশে আর, কিউ এর জায়গায় আর, তার মানে দুইটা সেম ভ্যালুর দুইটা রেজিস্ট্যান্স। মাঝখানে ই নটটা আমরা মাপবো,
মানে তাদের যেই গ্যালভানোমিটারটা যেই পয়েন্টে থাকার কথা সেই পয়েন্টে ই নটটা চেঞ্জ হবে। আর এই পাশে একটা কয়েল আছে, এই পাশে রেজিস্ট্যান্স আছে, এই পাশে কয়েল আছে। কয়েলের ইন্ডাকট্যান্স, কয়েলের কি থাকে, ইন্ডাকট্যান্স থাকে। কয়েলের ইন্ডাকট্যান্সটা আমরা মাপবো, ঠিক আছে। কয়েলের ইন্ডাকট্যান্সটা মাপবো, ইন্ডাকট্যান্স মেপে আমরা প্রেসারের পরিবর্তনটা দেখবো। আর এই পাশে আরেকটা কয়েল আছে, আপার কয়েল বলে লোয়ার কয়েল বলে। প্রেসারের পরিবর্তন কিভাবে হবে দেখো, আমাদের প্রেসার হচ্ছে এখানে দেখো কতগুলো ডায়াফ্রাম দেখতে পাচ্ছ, ডায়াফ্রাম বা কতগুলো ইয়ে দেখতে পাচ্ছ যার মাঝখানে, সেটা যখন কোনো প্রেসার অ্যাপ্লাই হয় না অথবা সমান প্রেসার অ্যাপ্লাই হয়, প্রেসার 1 এবং প্রেসার 2 এই দুইটা যখন সমান অ্যাপ্লাই হয়, তখন এই দুইটা থেকে ডায়াফ্রাম গুলোর ডিসটেন্স থাকে ডি, ডিসটেন্স থাকে ডি, দুইটা কয়েলেরই ডিসটেন্স থাকে ডি। যখন এই প্রেসারটা সমান হয় না, অসমান হয়, তখন এই ডি প্রেসারটা কোন একটা দিকে, এই এটা ডায়াফ্রামটা উপরের দিকে বা নিচের দিকে ওঠানামা করবে, ওঠানামা করলেই আমাদের ইন্ডাকট্যান্স পরিবর্তন হবে, ঠিক আছে। প্রেসার একটাকে ধরবো রেফারেন্স প্রেসার অর্থাৎ ফিক্স রাখবো, আরেকটাকে পরিবর্তন করব। তাহলে প্রথমে যখন আমাদের যখন P1 = P2 অর্থাৎ প্রেসার রেফারেন্স প্রেসারের সাথে সাথে আননোন প্রেসারটা সমান থাকে, তখন রিলাক্টেন্স, রিলাক্টেন্স মানে যে এখানে ইন্ডাকটেন্সের সাথে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট পার্ট কি, ইন্ডাকটেন্সের রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট পার্ট হচ্ছে রিলাক্টেন্স। রিলাক্টেন্সটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা দুই পথে সমান থাকে, আমাদের এই আমাদের কি বলে এটা ব্যালেন্স অবস্থায় থাকে, অর্থাৎ এই যে ব্যালেন্স অবস্থায় থাকে। যখনই অর্থাৎ ব্যালেন্স অবস্থায় থাকে কেন, এই দেখো পি, এটা আর আর, P/Q আর আর, আর বাই আর, আর বাই আর মানে 1। আর এখানে উপরের প্রেসার এবং নিচের কয়েলের মানে রিলাক্টেন্স যদি আর আর নট হয়, এটাও আর নট হবে, দুইটা রিলাক্টেন্সই সমান, তাহলে আর বাই আর, আর বাই আর সমান সমান হয়ে গেল, মানে এটাও কাটাকাটি গেল, এটাও কাটাকাটি গেল। যখন এই দুইটা অসমান হবে, তখনই আমাদের আর এখানে ওই হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স অবস্থা থাকবে না, আনব্যালেন্সড অবস্থা থাকবে। আনব্যালেন্সড অবস্থায় কি হয় সেই সূত্রটা আমরা একটু দেখি। ও সরি, পুরো ডিসকানেক্টেড করে ফেললাম। হ্যাঁ, এই যে আনব্যালেন্স অবস্থা দেখো, এই থেভেনিন সার্কিট থেকে আমরা আনব্যালেন্স অবস্থা থাকি। আনব্যালেন্স অবস্থায় আমাদের সূত্রটা দাঁড়ায় এরকম, ভিটিএইচ অর্থাৎ এই মাঝখানের পয়েন্টটা, যে পয়েন্টটা নিচ্ছি সেই পয়েন্টের ভোল্টেজ ইকুয়ালস টু ভি, মানে আমাদের ইনপুটের ভোল্টেজটা ইনটু R1 ডিভাইড বাই R1 প্লাস R3। এই যে একে রাখছে R1, পি কে রাখছে R1, একে রাখছে R3, তাহলে R1 ডিভাইড বাই R1 প্লাস R3 মাইনাস R2 ডিভাইড বাই R2 প্লাস R4। সূত্রটা মাথায় আছে, খেয়াল করে দেখো, R1 ডিভাইড বাই R1 প্লাস R3 মাইনাস R2 ডিভাইড বাই R2 প্লাস R4। সূত্রটা বুঝছো, সূত্রটা দেখছো, সবার মাথায় ঢুকছে নাকি সূত্রটা? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো সেই সূত্র আমরা কাজে লাগাবো। দেখো যখন আমাদের প্রেসারটা পরিবর্তন করলাম, রেফারেন্স প্রেসারের সাথে অন্য প্রেসারটাকে পরিবর্তন করলাম, অর্থাৎ P2 টাকে P1 এর চেয়ে গ্রেটার করে ফেললাম, তখন আমাদের টোটাল ডিফারেন্সিয়াল প্রেসারটা হবে P = P2 বিয়োগ P1। আমাদের ডায়াফ্রামটাকে আমাদের আপওয়ার্ড উপরের দিকে ছোট্ট একটা ডিসটেন্স ডি পরিমাণ মুভ করাবে, তাহলে আমাদের রিলাক্টেন্স হবে, রিলাক্টেন্স আগে রিলাক্টেন্স ছিল আর নট, এখন রিলাক্টেন্স হবে R1 = আর নট আগেরটা যোগ ডি মাইনাস ডি ইনটু কে, কেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর নিচের কয়েলে হবে আর নট যোগ ডি প্লাস ডি, কারণ কি ডিসটেন্সটা পরিবর্তন হয়ে গেছে। ডিসটেন্সটা কেমন পরিবর্তন হয়েছে, আগের পৃষ্ঠায় দেখো, এই ডায়াফ্রামটাকে উপরের দিকে মুভ করেছে, উপরের দিকে কি পরিমাণ মুভ করেছে, ডি পরিমাণ মুভ করেছে। তাহলে এখন ডিসটেন্স কত, এই ডি থেকে ছোট হাতের ডি বিয়োগ যাবে, আর এই ডি এর সাথে ছোট হাতের ডি যোগ হবে, এটা উপরের দিকে উঠে গেছে, ডি পরিমাণ উপরের দিকে উঠে গেছে। বোঝা গেছে? তাহলে আমাদের রিলাক্টেন্সটা হবে, R1 = আর ডি মাইনাস ডি উপরের দিকে, আর নিচের দিকে হবে ডি প্লাস ডি। এবার আসা যাক রিলাক্টেন্সের সাথে শুধু এই ইন্ডাকটেন্সের রিলেশনটা। রিলাক্টেন্সের সাথে ইন্ডাকটেন্সের রিলেশন আছে L1 ডিভাইড বাই L n ডিভাইড বাই মানে n² ডিভাইড বাই r, মানে রিলাক্টেন্সটা আর নট আর কি। তো L1 এর ক্ষেত্রে কি হচ্ছে, L1 = n, n মানে কি নাম্বার অফ টার্ন, কয়েলের কয়টা টার্ন আছে, নাম্বার অফ টার্ন। আর R1 এর জায়গায় এখানে R0 এর জায়গায় R1 হবে, তাহলে L1 = n² বাই R1, R1 এর ভ্যালু কি এটা। এবার L2 = n² ডিভাইড বাই R2, R2 এর ভ্যালু কি এটা, এইটা। তাহলে আমাদের ই নট, আমাদের একটু আগে যে থেভেনিনের সূত্রটা দেখলাম পরের পৃষ্ঠায়, ই নট = কি দেখো, ই নট = হচ্ছে যে আমরা
ওখানে ভি নট আকারে দেখছিলাম আর কি, ভি নট ইকুয়ালস টু পাইছিলাম হচ্ছে যে 1 বাই সরি ইআই, ইনপুটে ইআই বা ভিআই ছিল, ওখানে ভিআই হচ্ছে যে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R3 বিয়োগ R2 ডিভাইড বাই R2 প্লাস R4। ঠিক আছে, এই সূত্র ছিল। এখন দেখো আমাদের আগের পৃষ্ঠে আমরা যে ফিগারটা থেকে এখানে ডিরাইভ করতেছি, দেখো এই পৃষ্ঠা এটা R1 এবং R3 একই ভ্যালু, তাহলে R1 R ডিভাইড বাই R প্লাস R, এই পাশে R1 এটা হচ্ছে R2 R3, এটা হচ্ছে R1 এটা হচ্ছে R3, তাহলে দুইটা ভ্যালু সেম, তাহলে R ডিভাইড বাই R প্লাস R মানে R ডিভাইড বাই 2R, আর কাটা, তাহলে 1/2। বোঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। আর এই পাশে কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি, এই পাশে পাইছি R1, এটা R1 আর এটা হচ্ছে R2। তাহলে দেখো পরের পৃষ্ঠায় আসা যাক, L1 L2 মাইনাস হাফ, যে 1/2 মাইনাস মানে R ডিভাইড বাই 2R থেকে 1/2 পাইছি, মাইনাস L2 ডিভাইড বাই মানে R2 ডিভাইড বাই L1 প্লাস L2। তো সেই L1 L2 এর ভ্যালু বসায় দাও, এর স্কয়ার এটা বসায় দাও, বসায় দিলে আমরা টোটালটা এভাবে পাই। এটা যদি যে যোগ বিয়োগ করি, হাফের সাথে যোগ বিয়োগ করি আমরা, তাহলে আমরা ফাইনালি পাই কে ডি ইনটু ইআই, ইনপুটটা তো আছেই, ডিভাইড বাই 2 আর নট কে ডি, কে ইনটু বড় হাতের ডি। এখানে দেখো ডিটা প্রথমে প্রাইমারি ডিসটেন্স, কেটা কনস্ট্যান্ট, ইআইটা হচ্ছে আমাদের ইনপুট, আমাদের জানা নন ভ্যালু, আর নটটাও ইনিশিয়ালি যে রিল্যাক্টেন্সটা থাকে সেটা সবই নন, এটাও নন, শুধুমাত্র ছোট হাতের ডিটার পরিবর্তন হলে প্রেসারের কারণে ডিটার পরিবর্তন হবে, এই ডি এর পরিবর্তনের কারণে আমাদের এটা পরিবর্তন হবে। তাহলে আমরা লিখতে পারি ই নট সমানুপাতিক ডি, ডিটা কার সাপেক্ষে পরিবর্তন হয়, প্রেসারের সাপেক্ষে। তাহলে ডি এটার পরিবর্তন বা প্রেসারের পরিবর্তনটা আমরা শুধুমাত্র ই নট মেপেই বের করতে পারবো। বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। এরপর আসা যাক ক্যাপাসিটিভ মেথড। ক্যাপাসিটিভ মেথডটা হচ্ছে যে ক্যাপাসিটেন্সের একটা ইয়া তোমরা জানো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দুইটা প্লেট থাকে, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত, তাদের মাঝখানে ডিসটেন্স থাকে ডি। তাহলে সি ইকুয়াল টু আমরা কি পাই, আমরা সি ইকুয়াল টু পাই এপসাইলন এ ডিভাইড বাই ডি। এই সূত্র সবাই জানি? জি স্যার। আচ্ছা, এপসাইলন এ ডিভাইড বাই ডি এই সূত্রটা ব্যবহার করে, এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা এই ক্যাপাসিট্যান্স মেথডটা ব্যবহার করব। এখানে করা হয় কি, দুইটা প্লেট থাকে আমাদের, সূত্র কি দুইটা প্লেট, একটা হচ্ছে প্লেট 1 প্লেট 2, আর আমাদের ক্যাপাসিটিভ মেথড প্রেসার মাপার জন্য যেটা করা হয় সেখানে তিনটা প্লেট থাকে, প্লেট একটা দুইটা তিনটা প্লেট দেখতে পাচ্ছ, এই যে একটা লাইন দুইটা লাইন তিনটা লাইনে তিনটা প্লেট, এর মধ্যে উপরেরটা নিচেরটা ফিক্সড প্লেট, মানে কোনো মুভ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, একটা জায়গায় আটকানো থাকে। আর মাঝখানেরটা হচ্ছে মুভেবল প্লেট, যেটা মুভ করতে পারে, সামনে উপর নিচে মুভ করতে পারে। যখন কোনো প্রেসার দেওয়া হয় না তখন মুভেবল প্লেটটা ঠিক মাঝ বরাবর থাকে, তাহলে উপর দিকে ডিসটেন্স হচ্ছে ডি, নিচের দিকেও ডিসটেন্স হচ্ছে ডি। তাহলে উপরের দিকে ক্যাপাসিটেন্স যদি C1 হয়, তাহলে C1 ইকুয়ালস টু এপসাইলন এ ডিভাইড বাই ডি, C2 ইকুয়ালস টু এপসাইলন এ ডিভাইড বাই ডি, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুজনের সমান হয়, যদি এটা আর এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, এখন ধরা যাক প্রেসার দিলাম, প্রেসার দিলে কি হবে, মুভেবল প্লেটটা মুভ করবে, মুভ করে এক্স পরিমাণ ডিসটেন্স উপরে উঠে গেল, তাহলে কি হবে, উপরের দিকে ডিসটেন্স কমে গিয়ে হবে কি ডি মাইনাস এক্স, নিচের দিকে ডিসটেন্স বেড়ে গিয়ে কি হবে ডি প্লাস এক্স। ঠিক আছে, তাহলে তখন C1 ইকুয়ালস টু কি হবে, C1 ইকুয়ালস টু এপসাইলন এ ডিভাইড বাই ডি মাইনাস এক্স হয়ে যাবে, ডিসটেন্সটা ডি মাইনাস এক্স হয়ে গেছে, নিচের দিকে হবে ডি প্লাস এক্স। এই যে ক্যাপাসিটেন্সের এই পরিবর্তনটা, এটা মাপার মাধ্যমে আমরা প্রেসারের কারণে কতটুকু মুভ করছে, মুভেবল প্লেটটা প্রেসার দিলে মুভ করবে, কতটুকু মুভ করছে সেটা মাপি, মাপার মাধ্যমে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা মেপে আমরা বুঝতে পারবো মুভেবল প্লেটটা কতটুকু মুভ করছে, সেই মুভমেন্ট থেকে আমরা প্রেসারটা বের করতে পারবো। এইভাবে ক্যাপাসিটিভ মেথড থেকে আমরা প্রেসার মাপতে পারি। এটা সহজ, বোঝা গেছে? জি স্যার। এই পদ্ধতিটারে একটু মডিফাই করা হয় বাস্তব অর্থে, ওইটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল দেখালাম, বাস্তব ক্ষেত্রে মূলত এই যে তোমরা এখানে ফিগারটা আছে সেটা দেখানো হয়। দেখো মাঝখানে একটা ডিস্ক আছে, দুই পাশে দুইটা ডিস্ক আছে,
এই যে দুই পাশে প্রেসার দেয়, এই পাশে একটা প্রেসার দেয়, এই পাশে একটা প্রেসার দেয়। একটা প্রেসারকে তুমি কনস্ট্যান্ট রাখতে পারো অথবা দুইটাকেই চেঞ্জ করতে পারো, অসুবিধা নাই। এই প্রেসারের কারণে এই যে মাঝখানে ডিস্কের সাথে তাদের যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটার পরিবর্তন হয়। এই গ্যাপটার পরিবর্তনের উপর ডিপেন্ড করে ডিটা পরিবর্তন হয়, ডি এর পরিবর্তনের উপর ডিপেন্ড করে ক্যাপাসিট্যান্সের পরিবর্তন হয়। ক্যাপাসিট্যান্সটা আমরা মাপতে পারি কিভাবে মাপতে পারি? ওই যে একটু আগে ইন্ডাকট্যান্সটা মাপছি যে সূত্র দিয়ে, রিল্যাক্ট্যান্সের সূত্র দিয়ে, ঠিক সেভাবে এই যে এখানে ক্যাপাসিট্যান্সটাও একই হবে, এই যে ক্যাপাসিট্যান্সটার সূত্রটাও ব্যবহার করে আমরা মাপতে পারি। এভাবে ক্যাপাসিটি মেথড হলো এই আরেকটা মেথড। লাস্টে যেটা পড়বো আছে বাকি, সেটা হচ্ছে অসিলেশন মেথড। অসিলেশনটাও তোমাদের সেলফ স্টাডি, তোমাদেরকে দুইটা সেলফ স্টাডি দিলাম, একটা হচ্ছে রেজিস্টিভ মেথড আর একটা হচ্ছে যে ক্যাপাসিটিভ মেথড, অসিলেশন মেথড, এই দুইটা। ঠিক আছে, এই হচ্ছে কি তোমাদের টোটাল নন ইলেকট্রিক্যাল মেজারমেন্ট সিস্টেমটা। নন ইলেকট্রিক্যাল মেজারমেন্ট সিস্টেম এইটাই। ঠিক আছে, জি স্যার। এরপরে আমরা ডাটা ট্রান্সমিশন এবং টেলিমেট্রি ধরবো নেক্সট ক্লাসে। আজকে আমরা এখানে শেষ করি। কালকে আশা করি সবাই ল্যাবে উপস্থিত থাকবা। তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দাও, সবাই লিভ করো। একটু জয়নাল যে দায়িত্বটা নিছো সে একটু ওয়েট করো, তোমার সাথে একটু কথা বলি, বাকিরা লিভ করো। জয়নাল আছো? জয়নাল আবেদিন? জি স্যার, আছি স্যার। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আর বাকিরা একটু লিভ করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে জয়নাল, শোনো, আমরা তোমাদের সাথে তোমার কালকে সকালে ক্লাস। তুমি যেহেতু দায়িত্বটা নিচ্ছো, জি স্যার। তোমাকে ধন্যবাদ দায়িত্বটা নেওয়ার জন্য। তোমাকে আমি আরেকটু কষ্ট দিব। আমার বিকেলে এ সেকশনের সাথেও ক্লাস আছে, তুমি একসাথে দুই সেকশনের জন্যই ব্যবস্থা করবা। ঠিক আছে, আমাদের টিপুলি ডিপার্টমেন্টে ফ্রিজ আছে, তুমি এসে এ সেকশনটা আমরা ফ্রিজে রেখে দিব, বি সেকশনটা তোমরা সাথে সাথে ইয়ে করে ফেলবা। ঠিক আছে, ক্লাসে ইনশাল্লাহ। তাহলে তুমি অন্তত স্যার কতটুকু লাগবে তো আমি জানি না। হ্যাঁ, অন্তত 50 পিস যেতে হয়, তোমাদের দুই সেকশন মিলে 50 জনের মতো হবে আর কি। ঠিক আছে, স্যার 50 জন হবে না স্যার কোনোদিনও। 50 জন হবে না? স্টুডেন্ট কখনো 50 জন হবে না স্যার। তাহলে 40 পিস রাখো। আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 40 পিসই জি রাখো। স্যার। 40 পিস রাখো। হ্যাঁ, লাস্ট ক্লাসে তো জি স্যার। একেবারে 20 জন ছিল দুই সেকশন মিলে, তা কালকে একটু বাড়বে আশা করি। ঠিক আছে, জি স্যার। আসসালামু আলাইকুম। তাহলে তোমাকে কষ্ট দিলাম, তুমি ডাবল করো আর না কি। স্যার, না স্যার, স্যার কষ্ট কি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।